হ্যালো সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। স্বাগত জানাচ্ছি ডক্টরাল ব্লগের আরেকটি নতুন এপিসোডে। অনেকদিন হয়ে গেল যে ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ বিভিন্ন কারণ, পার্সোনাল কারণ। আমি বেসিক্যালি স্টেট মুভ করে আগে যেখানে ছিলাম সেখান থেকে অন্য স্টেটে চলে আসছি, চাকরি চেঞ্জ করেছি। আমার ফ্যামিলি, আমার বাবা মা এসেছিলো ঘুরতে, তাদেরকে সময় দিয়েছি এবং তারা চলে গেছেন রিসেন্টলি। সো বিভিন্ন কারণে আর কি দেখা গেছে যে সময় পাওয়া হয় নাই, সময় আপনাদেরকে দিতে পারি নাই। হয়তো অনেক সময় রেকর্ড করে রাখছি কিন্তু সেটা আপলোড করা হয় নাই, বা আপলোড করেছি বাট আবার ডিলিট করে দিয়েছি কারণ এনগেজমেন্ট ছিল না। সো আমি একটা জিনিস আশা করব যে আপনারা যদি আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন, আমার সেটা ভালোই লাগে। বাট যেটা হচ্ছে যে একটু এনগেজমেন্ট যদি করতে পারেন তাহলে হচ্ছে আমি সেখান থেকে একটা পাবো, যে একটা মোটিভেশন পাবো যে না, ভিডিও দিতে হবে, লোকজন ওয়েট করতেছে। হ্যাঁ, আপনারা কোশ্চেন করবেন, কমেন্ট করবেন। অ্যান্ড আমার আসলে সোশ্যাল মিডিয়া প্রেজেন্স তেমন নাই, তো দ্যাটস ওয়াই যেটা হয় যে আমার সাথে অনেকে কানেক্ট করতে পারেন না। অনেকে চান আমার সাথে কানেক্ট করতে। আমার একটা পেজ ছিল, কোনো এক কারণে এটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। সো উইদাউট এনি ফার্দার ডিউ, আজকের টপিকটা সেটা হচ্ছে যে $100,000 H1B ভিসা ফি এবং তার আসলে ইম্প্যাক্টটা কেমন সেটা নিয়ে আমি একটু ডিসকাস করবো আর কি। তো এখানে কোথাও বসে আলাপ করা গেলে ভালো হতো, যেরকম একটু হাঁটাহাঁটি করি, আপনাদের সাথে কথাবার্তা বলি। তো আপনারা জানেন যে অ্যাজ অফ লাস্ট ফ্রাইডে আই থিঙ্ক আমাদের ইউএসএ অ্যাডমিনিস্ট্রেশন H1B ভিসার উপরে একটা $100,000 ট্যাক্স বসিয়েছে। সো এর অনেক গল্প আছে, বাট এর আসলে পরিণামটা কি, এর আসলে অ্যাট দ্য এন্ড এটার ইফেক্টটা কি পড়ে, কারা এতে এফেক্টেড হয়। হ্যাঁ, তো আমাদের সমস্যা হচ্ছে যে আমরা অনেকেই H1B প্রসেসটা আমরা নাম শুনছি হয়তো, বাট ডিটেইলে জানি না। এবং আমিও যখন স্টুডেন্ট ছিলাম, ইভেন আমেরিকা এসে আমি তো 5 বছর ধরে পড়াশোনা করেছি, আমি H1B প্রসেস সম্পর্কে যে পুরোপুরি যে ওয়াকিফাল ছিলাম ব্যাপারটা এমন না। আস্তে 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 জিনিসটাকে আমার বোঝা লাগছে। হ্যাঁ, এবং নিজের প্রসেসের মধ্যে যাওয়ার পরে জিনিসটা আরও ভালোভাবে বুঝছে। এখন আপনি যদি H1B ভিসা প্রসেস নিয়ে না জানেন অথবা বাংলাদেশ থেকে শুনেন, তাহলে এটা আপনার কাছে একটা মনে হতে পারে যে এটা কী নিয়ে কথা বলতেছে বা এটার আসলে ইম্প্যাক্টটা কী। হ্যাঁ, এখন জাস্ট আপনাদেরকে বলি, H1B ভিসা হচ্ছে ফরেন ন্যাশনালদের স্টেম ফিল্ডে কাজ করার জন্য ইস্যু করা হয়। এবং এই ভিসার 2 রকম পার্ট আছে, একটা হচ্ছে ক্যাপ এক্সেম্পট আর একটা হচ্ছে ক্যাপড, লটারি ক্যাপড। তো যেটা লটারি ক্যাপ সেটা হচ্ছে প্রতি বছর লটারি হয়, 85,000 ভিসা ইস্যু করা হয়। এবং এই 85,000 ভিসার মধ্যে 20,000 হচ্ছে যারা ইউএস থেকে মাস্টার্স এবং পিএইচডি করে তাদের জন্য রিজার্ভ রাখা হয়, বাকি 65,000 সবার জন্য। তো এই হচ্ছে H1B ভিসার আদ্যপান্ত। আর ক্যাপ এক্সাম সেটা হচ্ছে যদি আপনি নন প্রফিট বা ইউনিভার্সিটি এসব জায়গায় কাজ করেন, তখন আপনাকে এই লটারি প্রসেসের ভিতর দিয়ে যেতে হয় না। আপনি জাস্ট অ্যাপ্লাই করবেন, আপনার ভিসা ইস্যু হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম। বা আপনার এমপ্লয়ার বেসিক্যালি অ্যাপ্লাই করবে, আপনার ভিসা ইস্যু হয়ে যাবে। তো এই H1B এমন একটা ভেহিকেল ছিল যে ভেহিকেলের মাধ্যমে অনেক ইন্টারন্যাশনাল আমেরিকা আসতে পারছে। অনেক ইন্টারন্যাশনাল এখানে যারা পড়াশোনা করছে তারা এখানে একটা ক্যারিয়ার সেট আপ করতে পারছে, অ্যান্ড দেন তারা এখানে আজকে সিটিজেন হয়েছে এই ভেহিকেলের মাধ্যমে। এছাড়াও যে আর উপায় নাই আছে, বাট এটা একটা ওয়ান অফ দ্য মেইন প্রাইমারি ভেহিকেল। এবং যেহেতু এটার মাধ্যমে অনেক ফরেন ন্যাশনাল এখানে এসে আমেরিকানদের চাকরি দখল করতেছে, কথা হচ্ছে এরকম ন্যারেটিভটা এরকম দিচ্ছে তারা যে H1B ভিসার মাধ্যমে আমেরিকানদের চাকরি থেকে বঞ্চিত করা হয়। হ্যাঁ, এবং টু সাম এক্সটেন্ট ইট ইজ ট্রু যে অনেক ফার্ম, যেটা দেখা যাচ্ছে যে অনেক সফটওয়্যার ফার্ম বলেন বা বিভিন্ন ফার্মই বলেন, তারা দেখতেছে যে H1Bর মাধ্যমে আমি হাতটা বদল করে নিলাম, H1Bর মাধ্যমে আমি অনেক সময় লো কস্ট এমপ্লয়ি হায়ার করতে পারতেছি। তো যদি সেটাই করতে পারি তাহলে আমি কেন এত টাকা দিয়ে আমেরিকান এমপ্লয়ি রাখবো।
সো এই জন্য অনেক ক্ষেত্রে বিশেষ করে আইটি সেক্টরে অনেকেই H1B হায়ার করছে এবং এদের একটা বেশিরভাগ অংশ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। তো ভারতীয়রা সাধারণত, আমি স্টার্টটা ভুলে গেছি, 60 থেকে 80% H1B ভিসা হোল্ডার হিস্টোরিক্যালি। সো ভারতীয়রা এটার মুখ্য বেনিফিশিয়ারি বলা যেতে পারে। তো ট্রাম্প যখন নির্বাচিত হয়, তার রাইট উইং যারা সাপোর্টার বা কনজারভেটিভ যারা সাপোর্টার, তাদের একটা দাবি ছিল যে আমেরিকানদের জন্য চাকরি বাঁচাতে হবে, এই চাকরিগুলো আমেরিকানদের দিতে হবে, যে চাকরিটা H1Bর মাধ্যমে বাইরের দেশের লোকদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। এবং এটা কনজারভেটিভরা অনেক দিন ধরে এটা নিয়ে কাজ করতেছে, এটা নিয়ে কথাবার্তা বলতেছে। তো ট্রাম্প প্রথমে চাইছিল যে এটা যে খুব একটা ইম্প্যাক্ট হবে এটা প্রথমে কেউ বুঝে নাই, কারণ ট্রাম্প ওয়াজ অল অ্যাবাউট ইলিগাল ইমিগ্রেশন। হ্যাঁ, উনি ইলিগাল ইমিগ্রেশন বন্ধ করতে চায় ইত্যাদি ইত্যাদি। কিন্তু লিগাল ইমিগ্রেশন যেটা, সেটার জন্য হাত দিবে বা সেটাকে উনি চোখহোল্ড করবে, এটা কেউ তেমন আইডিয়া করে নাই। বিশেষ করে যারা আর কি অ্যাপোলজিস্ট, রাইট উইং অ্যাপোলজিস্ট, বিশেষ করে আমাদের বাঙালিদের মধ্যে অনেকেই আছে যারা রাইট উইং অ্যাপোলজিস্ট, যারা স্বীকার করতে চান না যদি ট্রাম্পের কোনো ভুল ভ্রান্তি থাকে, তারা এগুলো স্বীকার করতে চান। আছে আমাদের বাঙালি অনেকেই ব্লগ ফ্লগ বানায়, আছে অনেকেই, নাম বললাম না। তো এবার যেটা হলো যে ট্রাম্প বিভিন্ন উপায়ন্তর করে, ইটস নট অল অ্যাবাউট ইলিগাল মাইগ্রেশন, তারা যে লিগাল ইমিগ্রেশনের যে রাউটটা সেটাকেও কীভাবে লিমিট করা যায় সেটার চেষ্টা করতেছে। এবং তার একটা হচ্ছে এই যে H1B ভিসা যেটা, সেটাকে $100,000 একটা ফি দেওয়া। তো এই ফি দেওয়ার মাধ্যমে যেটা হলো যে অনেক এমপ্লয়ার তারা আর এখন $100,000 দিয়ে স্পন্সর করবে না। এখন এটা স্পন্সর না করার সুবিধা হচ্ছে যে অনলি তারাই এবার আসবে যাদের আসলে হাই ডিমান্ড আছে। এবং কাদের হাই ডিমান্ড আছে? যাদের আসলে বেতনও সেরকম বেশি, $300,000-500,000 যাদের স্যালারি, হ্যাঁ, তাদের এরকম যদি ট্যালেন্ট থাকে যেটা আসলে আমেরিকায় নাই, এরকম ট্যালেন্ট যদি আপনার পাওয়া যায়, তাহলে হচ্ছে ওই ট্যালেন্ট আপনি এতটা $100,000 দিয়ে আপনি আনতে পারেন। কিন্তু এখন যে ট্যালেন্টকে আপনি 60, 70, 80, হ্যাঁ, এবার $100,000 দিয়ে আপনি ভাড়া করবেন, মানে হায়ার করবেন, হায়ার করবেন, তাকে তো আসলে করার কিছু নাই, $100,000 ফি দিয়ে আনার কিছু নাই, কারণ ইটস ডাজন্ট মেক সেন্স। ওকে, সো অনেক কোম্পানি ডিসকারেজড হবে। এবং অলরেডি আমি বেশ কিছু নিউজ দেখছি যে বিভিন্ন কোম্পানি যারা আসলে মিড সাইজ কোম্পানি, স্টার্ট আপ বা মানে ইভেন মিড সাইজ কর্পোরেশন না হলেও বিগ সাইজ কর্পোরেশন হলেও তারা সবসময় যে H1B স্পন্সর করতে চায় তা না, অনেকেই সেখান থেকে সরে আসতেছে। এবং দিস ইজ নট এ গুড সাইন। এখন গুগল, মাইক্রোসফট এরা কিছু বলে নাই, মোস্ট পসিবলি দে ক্যান অ্যাফোর্ড ইট, বাট দ্য থিং ইজ উইল দে? হ্যাঁ, এটা একটা কোশ্চেন। আরেকটা জিনিস অনেকেই মনে করে যে H1B ভিসা থাকা মানেই যে H1B হয়ে যায়, তা না ব্যাপারটা। আসলে সব কোম্পানি, অনেক বড় কোম্পানি আছে তারা কিন্তু H1B স্পন্সরশিপ করে না। অনেক বড় কোম্পানি আছে তারা H1B স্পন্সরশিপ করে না, এবং এটা অনেকেই জানে না। আমরা যারা চাকরি বাজারে ছিলাম বা অলরেডি চাকরি খুঁজি বা চাকরি করি, যখন চেঞ্জ করা লাগে তখন আমাদের এটা একটা বড় প্রশ্ন থাকে যে আসলে H1B স্পন্সর করবে কিনা। অনেক সময় অনেক ভালো কোম্পানি, বড় কোম্পানি হয়, কিন্তু H1B স্পন্সর না করে আমরা সেখানে মুভ করতে পারি না। তো মানুষ যতটা বলে যে এটা এতটা ইজি, হ্যাঁ, এতটা ইজি না আসলে ব্যাপারটা। ইভেন H1B এটা একটা সেক্টর অনলি মানে ডমিনেন্ট প্রেজেন্স আছে, সেটা হচ্ছে টেক সেক্টর, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, টেক, AI। এরা মানে এদের ক্যাপিটাল এত বেশি যে তারা আসলে H1B ওয়ার্কফোর্সটাকে হায়ার করতে পারে, ওইটার পিছনে তারা লয়ারকে সময় দিতে পারে বা লয়ারের পিছনে ইনভেস্ট করতে পারে। এবং ইনভেস্ট করে H1B হায়ার করেও তাদের দেখা যায় যে তারা যে আউটপুট পায়, ইটস তাদের জন্য ফাইন্যান্সিয়ালি মেক সেন্স। হ্যাঁ, আমি বলতেছি না যে তারা H1B ওয়ার্কাররা ভালো বা আমেরিকানরা খারাপ। হ্যাঁ, so I think it financially makes sense for them. Not only that,
কিছু কিছু ট্যালেন্ট আপনি আমেরিকাতে বা আমেরিকান ওয়ার্কফোর্সে পাওয়া যায় না। এর কারণ হচ্ছে ওই ইন্ডাস্ট্রিগুলো হয়তো আগে এখানে ছিল না, ওই ট্যালেন্টগুলো সেখানে প্রডিউস হয় নাই, ওই ট্যালেন্টগুলো ওই এডুকেশন এখানে সেই ইনস্টিটিউশনগুলো নাই। সো দ্যাটস ওয়াই এটা সবসময় আপনি আমেরিকান ওয়ার্কফোর্স যে পাবেন সেটা কিন্তু পসিবল না। এটা আমাদের অফিসেই হয় যে অনেক সময় বাইরে থেকে হায়ার করতে হয়, কারণ হচ্ছে আমেরিকান ওয়ার্কফোর্স বা আমেরিকান ট্রেইনড ট্যালেন্টেড ওয়ার্কফোর্স নাই ওই ফিল্ডে। তো কিন্তু তারা তো এই বিজনেসটা তাদের করতে হবে, এটা একটা গ্লোবাল কোম্পানি, গ্লোবাল বিজনেস, তাদের তো এই বিজনেসটা চালাতে হবে। তো তারা কীভাবে চালাবে? তারা হচ্ছে বাহির থেকে লোক আনবে যারা আসলে এই নিয়ে কাজ করছে অন্য দেশে এই ফিল্ডে। হ্যাঁ, তো এরকম অনেক অনেক ব্যাপারই আছে। ইটস নট অলওয়েজ যে চিপার ওয়ার্কফোর্স, দ্যাটস ওয়াই তাদেরকে আনা হয়। হ্যাঁ, অবশ্যই H1Bতে যাদেরকে হায়ার করে তাদেরকে স্যালারি অবশ্যই কম দেওয়া হয় কম্পারেটিভলি, বাট ট্রেড অফ হচ্ছে আপনি আমেরিকা আসবেন, রাইট, ইত্যাদি। যাই হোক, তো সব কথার শেষ কথা হচ্ছে যে এই যে H1B প্রসেসে $100,000 একটা দেওয়া হলো, হ্যাঁ, একটা ভিসা ফি দেওয়া হলো। এই ভিসা ফি দেওয়ার মাধ্যমে অনেকেই এখন ডিসকারেজড হবে ইন্টারন্যাশনাল হায়ার করার ব্যাপারে। এবং যারা এই মুহূর্তে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা মার্কেটে আছে, যারা আমেরিকায় থাকে, যারা এই মুহূর্তে জব মার্কেটে আছে, আই ফিল ব্যাড ফর দেম অ্যান্ড আই ফিল, মানে I don't know how to explain this situation because this is really bad. এমনিতেই নাম্বার 1 জব মার্কেট ভালো না, নাম্বার 2 হচ্ছে ইভেন মানে কোম্পানির ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো থাকলে অনেকে হায়ারিং ফ্রিজে আছে, নাম্বার 3 হচ্ছে এমনিতেই মানুষজন H1B হায়ার করে না, স্পন্সরশিপের এই আনসার্টেনিটির জন্য অনেকেই হায়ার করে না। পিপল মনে করে যে H1B মনে হয় মানে সব জায়গায় হায়ার করে না, খুবই কম। আমি নিজে জব মার্কেটে থাকছি, দেখছি, it's very rare, it's very difficult, it's super difficult man. At that point যখন আমার H1B স্পন্সরশিপের একটা পসিবিলিটি ছিল, রাইট, অ্যান্ড এখন যেহেতু এইসব আনসার্টেনিটি চলে আসতেছে, এখন তো আরও ডিফিকাল্ট হয়ে যাবে, এটা এক নম্বর। আরেকটা কথা হচ্ছে যে OPT CPT এগুলোর যে অবস্থা, হ্যাঁ, এই যে এইসব যে প্রোগ্রাম, CPT এখনও হাত দেয় নাই, বাট OPT প্রোগ্রামে হাত দেওয়ার একটা চিন্তাভাবনা করতেছে আমেরিকান গভর্নমেন্ট। তারা বলতেছে যে অ্যাট সার্টেন পয়েন্ট তারা OPTটাকে বন্ধ করে দেবে, যাতে করে আই ডোন্ট নো আমেরিকানরা জব পায়। তো OPT যদি বন্ধই করে দেয় তাহলে বাচ্চারা আসবে কেন আমেরিকায় পড়াশোনা করতে, রাইট? আমেরিকা এমন কি মধু আছে? হ্যাঁ, আমেরিকায় এত টাকা পড়াশোনা করে আমার তো আসার দরকার নাই। যদি OPT বন্ধই করে দেয়, কাজ ওয়ার্ক পারমিট নাই দেয়, তাহলে তো আমার আসে লাভ নাই, রাইট? আমেরিকা, হ্যাঁ, পড়াশোনা ভালো, অফকোর্স। এখন আপনি টপ টিয়ার স্কুলগুলোতে তো মানে সেরা পড়াশোনা হয়, বাট দ্যাট ডাজন্ট মিন যে আমি লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে এখানে এসে আমার চাকরি করার অপরচুনিটি থাকবে না, আমি সেই রিটার্ন অন ইনভেস্টমেন্ট আমার জিরো থাকবে। হ্যাঁ, সো সেটা তো কোনো মানে হয় না। সো আলটিমেটলি দেখা যাবে যে ইনকামিং স্টুডেন্ট কমে যাবে, ইউনিভার্সিটিগুলো সাফার করবে, যেটা হচ্ছে কানাডাতে অলরেডি। কানাডাতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসার কমার পর থেকে, অ্যান্ড দেন ওয়ার্ক পারমিট ইস্যুর কমার পর থেকে এটা একটা হিউজ ডাউন ট্রেন্ড চলতেছে। সেখানকার অনেকগুলো ইউনিভার্সিটি সাফার করতেছে, বিশেষ করে মিড টিয়ার, লো টিয়ার ইউনিভার্সিটিগুলো তো আরও আগে সাফার করবে, কারণ তারা অনেকটাই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বডির উপর ডিপেন্ড করে। কারণ আমেরিকানরা 35% কলেজে যায়। হ্যাঁ, আমেরিকানরা 35% কলেজে যায়, মানে ইউনিভার্সিটি পড়াশোনা করে। ম্যাক্সিমাম কিন্তু ইউনিভার্সিটিতে, মানে আমাদের অন্যান্য দেশের মতো ইউনিভার্সিটি যাওয়ার, ইউনিভার্সিটি পড়ার প্রবণতা এদের কম। তো অনেক ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপরে ভর করে চলে, বা সিগনিফিক্যান্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বডি থাকে। কিন্তু এখন যেহেতু এই OPT বন্ধ করে দেওয়ার একটা কথাবার্তা চলতেছে, অ্যান্ড দেন একটা সার্টেন পয়েন্ট হয়তো বন্ধও করে দিবে, হ্যাঁ, বলা যায় না। হুট করে এক শুক্রবার দেখবো যে OPT প্রোগ্রাম ইনডেফিনেটলি বন্ধ হয়ে গেল। হ্যাঁ, at that point there will be no I think that I'll say there will be no motivation for an international student to come to US other than just study. হ্যাঁ, যদি এমন হয় যে এখন আপনি জাপান বা জাপান বা কোরিয়ার মতো ইমপ্রুভড ইকোনমি থেকে আসেন, at that point, it makes sense যে
আপনি এখানে আসলেন, পড়াশোনা করে তারপরে দেশে ফেরত গেলেন, কারণ আপনার দেশের ইকোনমি ভালো। হ্যাঁ, বাট এখন আমাদের মানে ম্যাক্সিমাম লোক তো আর জাপান থেকে আসে না। হ্যাঁ, অনেকেই আসে, অনেক মানে নিম্ন কী বলবো, যে তৃতীয় বিশ্বের দেশ থেকে অনেকে আসে। সো তাদের জন্য আমেরিকাতে এসে জব করাটা এটা একটা ইম্পর্ট্যান্ট একটা স্টেপ লাইফের। সো এটা যদি বন্ধ হয়ে যায়, এবং আই থিঙ্ক অ্যাট সার্টেন পয়েন্ট it will happen, and this will be a bad day for international student. তো আমাকে অনেক সময় অনেকে কমেন্ট করে যে ভাই আপনি এত নেগেটিভ কথা ছড়ান কেন, আপনি ভালো লোক, মানে ভালো মানুষ না, আপনি চান না যে মানুষজন আমেরিকা আসে, আপনার জীবনে নেগেটিভ ঘটনা ঘটে গেছে বলে হ্যাঁ সবার জীবনে নেগেটিভ ঘটনা ঘটবে, এটা কি ঠিক নাকি? ভাই যার ঘটে লাইফে সে বুঝে। হ্যাঁ, এখন অনেকেই আছে যে তারা একটু শর্টকাটে গ্রিন কার্ডটা পেয়ে গেছে, আছে বাঙালিদের মধ্যে অনেকেই আছে, নামটাম না বলি, একজন নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার আছেন, তারা শর্টকাটে পেয়ে গেছে। আমি শর্টকাটে বললেও মানে আমি বলবো না যে ওনার কষ্ট হয় না, উনিও সিগনিফিক্যান্ট একটা হিউজ প্যারার মধ্যে দিয়ে গেছে, আমি যতটুকু জানি। বাট শর্টকাট ইন এ সেন্স বলতেছি যে ইমিগ্রেশন লাইফের যেই এই ডিফিকাল্ট পাথওয়েটা, সেটা তাকে ফেস করতে হয় না, যে H1B করো, তারপর হচ্ছে তুমি রেগুলার করো, পার্ম করো, হ্যান করো, ত্যান করো, এই যে বিরাট একটা লম্বা প্রসেস, সেটা দিয়েছে যায় না। শর্টকাট NIW মেরে অনেকেই হয়ে যায়, যে মনে করে ও মাই গড আমেরিকা তো আসা অনেক সোজা। হ্যাঁ, ফর সাম পিপল it worked out, but that doesn't mean that it will work for everybody else. For some people it worked out, but that doesn't mean that it will work universally. Okay, আপনার আমার জন্য পথটা ডিফিকাল্ট হবে, এটাই আপনি চিন্তা করবেন। যদি কোনোভাবে পথটা সহজ হয়, ইটস গুড, বাট আপনার আমার জন্য, সবার জন্য পথটা যে আসলে ডিফিকাল্ট হবে এটাই মাথায় রাখবেন। সো ইন্টারন্যাশনাল যারা স্টুডেন্ট আছে বা যারা আসবেন আমেরিকায়, তারা এই জিনিসটা একটু চিন্তা করে নেবেন যে সামনের দিনগুলো কঠিন আছে, একেবারে যে ইম্পসিবল তা না, অবশ্যই বিভিন্ন পথ থাকবে, বাট সামনের দিনগুলো আরও কঠিন হচ্ছে উইথ পলিটিক্স অ্যান্ড এভরিথিং, পলিটিক্যাল সিচুয়েশন সব কিছু মিলায়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য সামনের দিনগুলো, এখনকার দিনই অনেক কঠিন। আমি জানি না, আমি চাইলে যদি কারো ইন্টারভিউ নিতে পারতাম তাহলে আপনাদের সাথে হয়তো শেয়ার করতাম। আমি কথা বলি অনেকের সাথে, সবার মোটামুটি একটাই কথা যে ভাই জব মার্কেট তো খুবই ডাউন। হ্যাঁ, নট অনলি দ্যাট, ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আরও ইটস ভেরি ব্যাড। ইভেন আমার পরিচিত অনেকেই আছে যারা হচ্ছে গ্রিন কার্ড হোল্ডার, তারাও এই মুহূর্তে জব পাইতে ডিফিকাল্টি ফেস করতেছে, গ্রিন কার্ড হোল্ডার। হ্যাঁ, সো I don't know what to say. Things are difficult right now. Things are getting difficult. আমি একটা জিনিস বলবো যে যারা বাংলাদেশে আসো, যারা পড়াশোনা করতেছো, বুয়েটে আসো, বিভিন্ন জায়গায় আসো, যারা আমেরিকা আসার চিন্তা ভাবনা করতেছো, আই উইল সে জাস্ট don't only focus on USA. Maybe you can focus at other countries too, other economies, other countries. All countries are suffering right now, but still, for example, Europe, I don't know, maybe it's bad, it's good, but immigration wise it's not that bad as USA. Yeah, I think so, but I could be wrong. But আমার অনেকের সাথে কথা বলে আমার মনে হয় যে immigration wise Europe is still better. হ্যাঁ, পাথওয়েটা is still less choppy, I have to say. Okay, so try Europe, try some other countries, maybe try China is booming now. Okay, maybe সেটাকে ট্রাই করতে পারো। হ্যাঁ, জাস্ট খালি আমেরিকার উপর ফোকাস করলে হবে না। হ্যাঁ, সো অন্যদিকেও ফোকাস করতে পারো, ভাষা শিখতে পারো, বেশ কয়েকটা ভাষাটা শিখে নেওয়াটা উত্তম, কারণ এখনকার সময়কে জাস্ট টেকনিক্যাল স্কিল, সিমুলেশন, AI, মেশিন লার্নিং এগুলো জানার পাশাপাশি আরেকটা জিনিস, যেটা ভাষা যদি জানতে পারো, কারণ অনেক কোম্পানি তাদের বিভিন্ন দেশে, বিশেষ করে চায়না, ইন্ডিয়া, বিভিন্ন জায়গায় ওদের আছে, ফ্যাক্টরি আছে, অনেক রকম কী বলা ইনভেস্টমেন্ট আছে বিভিন্ন কান্ট্রিতে। সো বা স্প্যানিশ, এই ভাষাগুলো যদি জানতে পারো তাহলে তোমার প্রোফাইলের যে একটা বুস্ট, সেটা কিন্তু কঠিন লেভেলের একটা বুস্ট হবে। হ্যাঁ, সেটা এটা নট জাস্ট টেকনিক্যাল স্কিল, সামথিং এলস অ্যাজ ওয়েল। আরেকটা জিনিস যেটা বলবো, যে বাংলাদেশ থেকে পড়াশোনা করতে আসার আগে যদি পারো বেকার বসে না থেকে, টিউশনি করে সময় নষ্ট না করে চাকরি বাকরি করো,
রেজুমিটা বিল্ড আপ করো, একটা ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করো, অ্যান্ড দেন আমেরিকা আসো। কারণ উইদাউট এনিথিং, মানে রেজুমিতে যদি কিছুই না থাকে অ্যান্ড দেন জাস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট, আর যদি থাকে হচ্ছে আমি উদ্ভাসে পড়াইছি বা এরকম টাইপের, দ্যাট উইল নট হেল্প ইউ ল্যান্ড এ জব ইন দ্য ইউএস at this market. At least you have to be competitive, very competitive. Okay, anyway, যাই হোক, আজকের অনেক কিছু নিয়ে কথা বলতে চাইছিলাম। এই টপিকটা নিয়ে জাস্ট একটা ছোটখাটো একটা আলোচনা করলাম, যে আমার মাথায় কি আছে সেটা জাস্ট আপনার সাথে শেয়ার করলাম। ভবিষ্যৎ অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। ভালো থাকবেন।